সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন ক্যান্সার আলাপন অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জানেন যে ক্যান্সার একটি ভয়াবহ বিভীষিকার নাম। আমরা জানি সবাই অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পরিগণিত হয়। তাই আজ আমরা আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি বাংলাদেশের স্তন ক্যান্সার বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এহতেশামুল হক, ক্যান্সার বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট, ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এটিএন নিউজের স্টুডিওতে। জি, আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আমি এটিএন নিউজের দর্শক এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস আজকের এই প্রোগ্রাম আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। জি স্যার, আমরা আজকে স্তন ক্যান্সারের যে চ্যালেঞ্জগুলো সেগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি, কিন্তু তার আগে স্যার, আমরা ক্যান্সার সম্পর্কে আমরা যেরকমটা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, ক্যান্সার একটি ভয়াবহ বিভীষিকার নাম। বর্তমান যুগে এসেও কিন্তু মানুষ ক্যান্সার বলতে অনেক ভয়ের একটা বিষয়কেই কিন্তু কনসিডার করে থাকে। ক্যান্সার বলতে আসলে আমরা কি বুঝবো, বা স্তন ক্যান্সার বলতে আমরা কি বুঝি? আচ্ছা, ক্যান্সার বলতে হচ্ছে, আমরা আমাদের দর্শকদের জন্য এইভাবে বুঝিয়ে বলি যে আমাদের শরীরের যে কোনো একটা অর্গানের অনিয়ন্ত্রিত একটা বৃদ্ধি, এটাই আসলে ক্যান্সার। আসলে ব্যাপারটা হয় একটা সেলের মধ্যে, একটা কোষের মধ্যে প্রথমে একটা পরিবর্তন আসে। সেই কোষটা হতে পারে আপনার স্টমাকের মধ্যে আছে, হতে পারে আপনার ব্রেইনে আছে, হতে পারে আপনার ব্রেস্টে আছে। যেই অর্গানে হবে আমরা ক্যান্সারকে ওই অর্গানের নামে নামকরণ করি। তো ব্রেস্টের মধ্যে আপনার আমাদের ফ্যাট আছে, স্কিন আছে, মাসল আছে এবং কতগুলো ডাক্ট আছে। যে ডাক্টগুলোতে মেইনলি আসলে আমাদের যে মিল্ক যেটা প্রডিউস হয়, তো সেই ডাক্টটাতে যে সেলগুলো আছে, ডাক্ট সেল, এইগুলোর মধ্যে যে পরিবর্তন অথবা অনিয়ন্ত্রিত বৃদ্ধি, এটা যদি হয় তাহলে আমরা এটাকে ব্রেস্ট ক্যান্সার বলবো, নাম্বার ওয়ান। কিন্তু আমরা দর্শকদেরকে বুঝিয়ে বলার জন্য অনেক সময় বলি টিউমার, একটা শব্দ বলি। টিউমার মানে কোনো পিণ্ড বা চাকা যদি শরীরের যে কোনো জায়গায় হয়, এটাকে আমরা টিউমার বলি। ঠিক ব্রেস্টেও প্রথমে কিন্তু এই যে ক্যান্সারটা রোগীরা বুঝে কিন্তু টিউমার হিসেবে। সুতরাং ব্রেস্টের মধ্যে এই ধরনের কোনো চাকা, পিণ্ড, দলা এগুলো হবে, কিন্তু এটার কারণ হিসেবে ওই ডাক্টের মধ্যে কোনো সেলুলার যে আনকন্ট্রোল গ্রোথ, এটাই আসলে ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা, তো ব্রেস্ট ক্যান্সারের আসলে কি কোনো লক্ষণ বা উপসর্গ আমরা জানতে পারি? আমি সেদিকে যাব, কিন্তু আমি আজকে যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের থিম, যেটা যে ব্রেস্ট ক্যান্সারের এই যুদ্ধে আপনি একা নন, এটা আমরা সবাইকে বলতে যাচ্ছি। তার মানে কি? তার মানে হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের যে স্ক্রিনিং, তারপরে ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোসিস, তারপরে আপনার এটা ট্রিটমেন্ট এবং এটার ফলো আপ, এই জায়গায় আমরা কাউকে আর একা রাখতে চাই না, বা কেউ একা না, কেউ যেন এটা ফিল না করে। তো স্ক্রিনিংয়ের জন্য আমরা প্রথমেই একটু বলবো যে স্ক্রিনিংয়ের জন্য আমাদের এটা এমন একটা প্রসেস যেটাতে আমরা রোগটা একদম শুরুতেই ধরতে পারবো। তো শুরুতে যদি ধরতে পারি তাহলে আমরা আর্লি স্টেজে পাবো, এবং আর্লি স্টেজে যদি পাই তাহলে চিকিৎসা করাটা সহজ হবে। আমি সাধারণত যে গাইডলাইন সেটা অনুযায়ী যদি বলি, তাহলে সাধারণত 40 বছর বয়স থেকে আপনার 75 বছর বয়স পর্যন্ত এই সময়টাতে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স খুব বেশি। 40-এর আগেও হবে যাদের হাই রিস্ক আছে। সুতরাং 40 থেকে 70 পর্যন্ত এই বয়সে আমরা সাধারণত স্ক্রিনিং প্রোগ্রামটা করি। আমাদের ম্যামোগ্রাম বলে একটা পরীক্ষা আছে, এটা দিয়ে করি। এবং এই ম্যামোগ্রামের মধ্যে বর্তমানে 3D ম্যামোগ্রাম, যেটা আমাদের ল্যাবেট ক্যান্সার হাসপাতালে আছে, এইটা দিয়ে যদি আমরা করতে পারি তাহলে একেবারে খুব ক্ষুদ্র চাকা, যেটা ডাক্তারদের বা রোগীদের হাতে আসবে না, সেটাও কিন্তু ধরা পড়বে। সুতরাং এই একটা স্ক্রিনিং প্রোগ্রাম করলে আমরা আর্লি ডিটেক্ট করতে পারবো এবং রোগীদেরকে ভালো রাখতে পারবো। আমি একটু চলে যাই অন্যদিকে, যে ধরেন আমাদের যদি পরিসংখ্যানটা আমরা দেখি, আপনারা বলেছেন যে বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের পরিস্থিতি নিয়ে একটু কথা বলি আমি। সেই পরিস্থিতিটা হচ্ছে যে আমাদের কাছে কিন্তু কোনো ডাটা নাই। এইটা কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা দুর্বলতা। আমার মনে হয় আমাদের আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন, পলিসি মেকারদের মধ্যে যারা আছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আসলে ক্যান্সার সহ ব্রেস্ট ক্যান্সারের ডাটা আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এবং এই ডাটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা প্ল্যানিংটা ভালো করতে পারবো। এটা একটা চ্যালেঞ্জ হিসেবে আমি দিচ্ছি আপনাদেরকে। আর বাকি
আপনি যদি ডাটার দিকে একটু তাকাই তাহলে গ্লোবোকন বলে একটা অর্গানাইজেশন আছে, ওরা অবজার্ভ করে আমাদেরকে, করে ওরা বলে যে আমাদের নাকি 13,000 ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট এই মুহূর্তে আছে। আচ্ছা, কিন্তু আমার মনে হয় যে এর চেয়ে অনেক বেশি, বেশি। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সবচেয়ে দুঃখজনক, এই 13,000-এর মধ্যে বলা হচ্ছে আবার 6,000 অ্যানুয়ালি মারা যায়। তাহলে এটা খুব ভয়াবহ একটা ডিজিজ। কিন্তু আমরা যদি আমাদের ডাটাটাকে আরেকটু সুন্দর করে বলি, তাহলে আর্লি ব্রেস্ট ক্যান্সার যেটা স্টেজ 1 টু স্টেজ 3, এইখানে যদি আমরা রুগীগুলো পাই তাহলে কিন্তু এর আর্লি যেটা 1, এখানে 99% রুগী একদম ভালো হয়ে যায়। আচ্ছা। আর ওই 3 পর্যন্ত আমরা 70 বা 60% রুগী ভালো করতে পারি। আর বাকি স্টেজ 4-এ যে রুগীগুলো মারা যায়, আপনি দেখেন কত দুঃখজনক। তার মানে আমাদের এখনো স্টেজ 4-এর রুগীর সংখ্যা অনেক বেশি। এইগুলো আমাদের বাংলাদেশের পরিস্থিতি ব্রেস্ট ক্যান্সারের। আরেকটা হচ্ছে মেল ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা কিন্তু একদম অ্যাওয়্যার না। আমরা জানি এই যে টোটাল ব্রেস্ট ক্যান্সার 1% কিন্তু মেল ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা, সুতরাং এইটাও আমাদেরকে মাথায় রাখতে হবে আর কি। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের ব্রেস্ট ক্যান্সারের। আচ্ছা, আচ্ছা। আপনি খুব অল্প কথায় আপনি বলে দিলেন যে আমরা ডায়াগনোসিসও কিভাবে করতে পারি সেই বিষয়টি সম্পর্কেও বললেন। একটু ব্যক্তিগতভাবে একটু জানতে চাচ্ছি যে যে পরিমাণে রোগীর কথা আপনি বললেন যে আমাদের দেশে রোগীর সংখ্যা এত বেশি, সে পরিমাণে কি অনকোলজিস্ট আমাদের দেশে আছে কিনা? ভেরি গুড। আমার মনে হয় আমরা চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো এখন, যে আমাদের ব্রেস্ট ক্যান্সার অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান্সার ট্রিটমেন্টের চ্যালেঞ্জ। নাম্বার 1 চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার যে ব্যক্তিগত সচেতনতা। আমরা কিন্তু দেখেন অনেক ব্যাপারে সচেতন, আমাদের লাইফে পড়ালেখা কি করব, আমার ডিগ্রি কি হবে, আমি কিভাবে আর্ন করব, ব্যাংকে কত টাকা রাখবো, বাড়ি গাড়ি কি, কিন্তু আমাদের হেলথের জন্য আমরা সচেতন না। আমাদের হেলথের যে একটা যত্ন নিতে হবে, হেলথ সম্পর্কে যে জানতে হবে, কি খাবো, কিভাবে চলবো, কিভাবে চললে আমার শরীরটা ভালো থাকবে, এইটা আমরা অনেকেই সচেতন না। আমাদের শিক্ষা কারিকুলামও এটা ভালোভাবে ইনক্লুড করা হয় নাই। আমরা মিডিয়াতে অথবা ইলেকট্রনিক মিডিয়াতে অথবা প্রিন্টিং মিডিয়াতে এগুলো নিয়ে কিছু কথা বলছি, কিন্তু এগুলো আরও বেশি আমাদেরকে বলতে হবে এবং আমাদের কারিকুলামে স্বাস্থ্য সচেতনতাটা আরও বাড়াতে হবে। এইটা হচ্ছে একটা বিরাট চ্যালেঞ্জ, আমাদের এটা নাই। এবং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটা আরেকটা সমস্যা যোগ হয়েছে, সেটা হচ্ছে যেহেতু এটা একটা প্রাইভেট অর্গান, এটা নিয়ে আমরা সবাই লজ্জায় ভুগতে থাকি, এটা নিয়ে আমরা ওপেন কথা বলতে চাই না। এই ওপেন কথা না বলার কারণেই আপনার ব্রেস্টে একটা চাকা নিয়ে আমাদের দেশের মা বোনরা ঘুরে বেড়াচ্ছে, তার হাজব্যান্ডও জানে না, তার বাবাও জানে না, তার ভাইও জানে না, কিন্তু এটা জানা উচিত। এইটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, যে ব্যক্তিগত সচেতনতা আমাদেরকে বাড়াতে হবে, হেলথ এডুকেশন বাড়াতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি কাউকে সচেতন করলাম, বললাম তুমি স্ক্রিনিং করো। এখন এই ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনের জন্য ম্যামোগ্রাম, আমি একটু আগে বলেছি, এটা হচ্ছে 1 নম্বর প্রয়োজনীয় পরীক্ষা। আপনি শুনলে অবাক হবেন যে আমাদের 64টা জেলা আমরা এখন এটা প্রোভাইড করতে পারি নাই। সুতরাং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি গভর্নমেন্ট বা আমাদের যারা পলিসি মেকার আছে তাদের কাছে অনুরোধ করব যে স্ক্রিনিং প্রোগ্রাম মাথায় রেখে আমরা যদি রোগী কমাতে পারি ভালো হবে। সুতরাং আমরা অন্তত মেমোগ্রামটা যেন একটু আরো প্রোভাইড করতে পারি। তারপরে আসেন মেমোগ্রাম হয়ে গেল, কারো ডায়াগনোসিস হলো। এখন ডায়াগনোসিস করার জন্য যে বায়োপসি করা, একটা বিরাট ভুল করি আমরা। সেটা হচ্ছে আমাদের ডাক্তাররা বা যেভাবে হোক আমাদের প্রান্তিক ভাইরা, তাদের সুযোগ নাই ডাক্তার ভাইদের, তারা এফএনএসি করে, ফাইন নিডেল সাইটোলজি করে। কিন্তু ফাইন নিডেল সাইটোলজি দিয়ে আসলে ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোসিসটা এখন কমপ্লিট হয় না। এখানে কোর নিডেল বায়োপসি করতে হবে। এই কোর নিডেল বায়োপসি যে সুযোগ, এটা মাত্র কয়েকটা বিভাগীয় শহরে আছে। এটাকে আপনি জেলা লেভেলে নিয়ে যেতে হবে। জি স্যার, আমরা এই চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, আমরা তারপর আলোচনায় আবারও আসছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ক্যান্সার আলাপন অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের স্তন ক্যান্সার বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলছিলাম যে অনকোলজিস্টের যে বিষয়টি, সেটি আসলে কিরকম আছে। আমি বলবো, আমি সরি যে আমি যে কথাটা বলছিলাম সেটা আমি শেষ করি, যে ডায়াগনস্টিক চ্যালেঞ্জ যেটা, যে কোর নিডল বায়োপসি, এই ফ্যাসিলিটিস আমরা অ্যাভেলেবল করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যখন এই টিস্যুটা নেবেন, আগে আমরা বলতাম যে এটা কি ক্যান্সার না ক্যান্সার না এটা, বাট এখন সেটা দিয়ে আমার কোনো লাভ নেই। কারণ এখনকার যে গাইডলাইন, এই গাইডলাইন অনুযায়ী চিকিৎসা করতে গেলে এটা হরমোন রিসিপ্টার মানে ER, PR, HER2 এবং KI67, P53 বলে কতগুলো পরীক্ষা আমাকে এসেনশিয়ালি ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের আগে জানতে হবে। এই পরীক্ষার ফ্যাসিলিটিসগুলো আমাদের অ্যাভেলেবল না, এগুলো আমাদেরকে অ্যাভেলেবল করতে হবে। করার পরে আপনি ব্রেস্ট ক্যান্সারকে ক্যাটাগরাইজ করবেন। নাম্বার 1 হচ্ছে স্টেজ,
নাম্বার 2 হচ্ছে এর এই যে মলিকুলার বা হরমোন রিসেপ্টর স্টেজিং। এখন স্টেজ করার জন্য আমরা যে সিটি স্ক্যান, এমআরআই এগুলো করি, এগুলো আপনি জানেন এখনো অপ্রতুলতা আছে। সুতরাং এই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। তারপর আপনি চলে আসেন পেট স্ক্যান, মাত্র কয়েকটা হাসপাতাল আছে, মধ্যে মধ্যে আমাদের লাগবে নাই। তো এই নিয়ে আমরা স্টেজিং করলাম, ডায়াগনোসিস হলো, এরপরে আপনি ট্রিটমেন্ট করবেন। কে করবে? একজন অনকোলজিস্ট লাগবে, মেডিকেল অনকোলজিস্ট লাগবে, আপনার সার্জন লাগবে, আপনার প্যাথোলজিস্ট লাগবে, রেডিওলজিস্ট লাগবে। আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশে অনকো রেডিওলজিস্টের সংখ্যা খুবই কম। অনকো যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন সেটার উত্তর এখন দিচ্ছি। অনকোলজিস্ট এই মুহূর্তে আমরা বাংলাদেশে মাত্র 300 জন অনকোলজিস্ট কাজ করি, এবং আমাদের এখানে বর্তমানে এই 300 জনের মধ্যে আমি বলবো যে অ্যাক্টিভলি কাজ করেন মাত্র 100 থেকে 150 জন। বাকিরা নানা কারণে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছেন না আমাদের এই প্রোগ্রামগুলোতে। তো আমাদের দরকার হচ্ছে আমাদের হুয়ের ডাটা অনুযায়ী 300টা সেন্টার, প্রতিটা সেন্টারে যদি আপনি 150টা সেন্টার, আমি একটু ভুল বললাম, 150টা সেন্টার। তো 150টা সেন্টারে যদি আপনি 5 জন করে অনকোলজিস্ট লাগান ধরেন, তাইলেও কিন্তু 500 অনকোলজিস্ট দরকার, যেটা আমাদের নাই। এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। তারপরে যে অনকোপ্যাথোলজিস্ট, যেটা মলিকুলার প্যাথোলজিস্ট, মাত্র কয়েকজন পুরো বাংলাদেশে। এই জায়গাও একটা বিরাট চ্যালেঞ্জ, যে এই যে ম্যান পাওয়ার, রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট, অনকো সার্জন, প্লাস্টিক ব্রেস্ট সার্জন এবং প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট, এটা আমাদেরকে আসলে ডেভেলপ করতে হবে। আচ্ছা, এই গেল একটা চ্যালেঞ্জ। এখন আসেন এই চ্যালেঞ্জের পরে আপনি একটা মাল্টি ডিসিপ্লিনারি টিউমার বোর্ড করে ডিসিশন নেবেন যে এটা ব্রেস্ট ক্যান্সার কিনা, নাম্বার 1, এটার স্টেজ কি, নাম্বার 2, তারপর হচ্ছে এটার মলিকুলার স্টেজিং কি, এটার হরমোন স্ট্যাটাস কি, ER/PR HER2 পজিটিভ না নেগেটিভ। এই ক্যাটাগরাইজেশন করার পরে বোর্ড ডিসাইড করবে যে এই রোগীটা কি আগে অপারেশন হবে এই স্টেজে, নাকি আগে কেমোথেরাপি হবে, ইমিউনোথেরাপি হবে, নাকি আগে হরমোন থেরাপি হবে, নাকি সার্জারি হবে, এবং কখন রেডিওথেরাপি হবে। কিন্তু আনফরচুনেটলি আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ডাক্তারদের সচেতনতা আমি বাড়াইতে চাই। আমাদের ডাক্তারদের উচিত হচ্ছে এই রোগীগুলো ট্রিটমেন্টের আগে যেন অবশ্যই এমডিটিতে যায়। মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডে না গেলে যেটা হয়, অপারেশনটা হয়তো আগে হয়ে যাচ্ছে, কেমোটা হয়তো পরে হয়ে যাচ্ছে, ইমিউনোটা তো হচ্ছে না। এই যে একটা এলোমেলো, এটা কিন্তু আপনার ওই যে আর্লি ডিটেক্ট করলেন তার আউটকামটা নষ্ট করে দেয়। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমাদের দেশে দেখা যাচ্ছে একটা রোগী জেলা লেভেলে ডায়াগনোসিস হচ্ছে, ওইখানে হয়তো একটা অপারেশন হয়ে গেল, কিন্তু এই রোগীটা হয়তো অপারেশনের আগে কেমো দিলে ভালো হইতো, কিন্তু যেহেতু ফ্যাসিলিটিস নাই, ওইখানকার ডাক্তার সাহেবরা, আমি খুব সবিনয়ে বলবো, ওনাদের ক্যাপাসিটি অনুযায়ী ওনারা রোগীকে হেল্প করেন, কিন্তু অনেক সময় আউটকামটা ভালো হয় না। সুতরাং এমডিটি ফ্যাসিলিটিস আমাদের বাড়াতে হবে, যেটা আমাদের নাই। আমরা ল্যাবেট ক্যান্সার হাসপাতাল সহ কয়েকটা হাসপাতালে এই ধরনের চিকিৎসা করি, কিন্তু এটা আরও বাড়াতে হবে। এরপরে আসেন যে আপনি যখন আমরা বললাম যে ব্রেস্ট ক্যান্সারের স্টেজ 1-এ আমরা কিন্তু এখন আর ব্রেস্ট ফেলি না, 2তেও ফেলি না, 3তেও ফেলি না, আমরা শুধু লামটা ফেলে দিই। কিন্তু এই ফেলে দেওয়ার পরে রেডিয়েশন লাগবে। একটু আগে আমি বলছিলাম যে 150টা সেন্টার দরকার। এই 150টা সেন্টার না থাকার কারণে রোগীরা সময় মতো রেডিওথেরাপি পাচ্ছে না, আছে মাত্র 40টা সেন্টার। তো ওই যে আপনি যদি সময় মতো রেডিয়েশনটা না পান, তাহলে ওই যে আর্লি ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট করলেন, রেজাল্টটা কিন্তু আপনি আর পেলেন না। সুতরাং এটাও একটা চ্যালেঞ্জ। এইবার যদি আমরা আসি ওষুধপত্রের বেলায়, যেমন ধরেন ব্রেস্ট ক্যান্সারের জন্য কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি আমার সব লাগবে। এই টার্গেটেড থেরাপির মধ্যে আমি একটা উদাহরণ দিই, যেমন হেলথ কেয়ারেই ওদের একটা ট্রাস্টুজুমাব বলে একটা ওষুধ, ট্রাজুমা নামে ওরা নিয়ে এসছে। এটা কিন্তু আপনার অনেক দরকার, কিন্তু আমাদের দেশে অল্প কয়েকটা কোম্পানি বানাচ্ছে, দাম অনেক বেশি। আমরা যদি এটা আরো কম দামে পেতাম, তাহলে আমরা HER2 পজিটিভ রোগীগুলোকে অনেক বেশি বেনিফিট দিতে পারতাম। পার্টিজুমাব বলে একটা ওষুধ এখনো আমাদের দেশে ভালোভাবে আমাদের কোনো লোকাল কোম্পানি করে না, আমরা বাইরে থেকে নিয়ে আসি, অনেক দাম পড়ে। সুতরাং ক্যান্সারের ওষুধ এই মুহূর্তে আপনি এদিক দিয়ে একটা ভালো খবর দিব যে আমাদের দেশীয় যে কোম্পানিগুলো আছে, তারা কিন্তু এখন হিউজ লেভেলে আপনার ইমিউনো, টার্গেটেড, কেমো এই ড্রাগগুলো প্রডিউস করছে। কিন্তু তারপরেও গতকালকে যে ড্রাগটা আমেরিকায় আসলো, সেটা কিন্তু আমার এখানে আজকে আমি পাচ্ছি না, কিন্তু আমার এই রোগীটা তো আগামীকাল বেঁচে থাকবে না। এই ড্রাগগুলো যাতে আমেরিকা বা যেসব জায়গায় মানে রিসার্চ করে এটা বের হয়, এটার সাথে সাথে আমাদের দেশে অ্যাভেলেবেল হয়, সেই ক্ষেত্রে আমি হেলথ কেয়ারের মতো যারা কোম্পানি এইসব প্রোগ্রাম আমাদেরকে স্পন্সর করছে, তাদেরকে অনুরোধ করবো যে তারা এই দিকটা ফোকাস করতে হবে। করলে হবে কি, আমরা এই যে ড্রাগের চ্যালেঞ্জ, যে আমরা সময় মতো ক্যান্সার রোগীদেরকে, ব্রেস্ট ক্যান্সার রোগীদেরকে ড্রাগগুলো দিতে পারবো। তো এই মোটামুটি চ্যালেঞ্জগুলোকে আমি যদি ভাগ করে বলি, একদম ডায়াগনোসিস থেকে
ট্রিটমেন্টের শুরু পর্যন্ত আর কি। আচ্ছা, সেক্ষেত্রে ব্যয়টাও কিন্তু আসলে অনেক বেশি পড়ে যায়। অনেক বেশি পড়ে যায়। আচ্ছা, ব্রেস্ট প্রিজার্ভেশনের যে একটি বিষয় আমরা রিসেন্টলি জানতে পেরেছি, যে ব্রেস্ট প্রিজার্ভেশনের একটা বিষয় আছে, বাংলাদেশে আসলে সেই ফ্যাসিলিটিটি কতটুকু বা কতটুকু সাকসেস রেট বাংলাদেশ দেখাতে পারছে? আমি একটু আগে আপনাকে বললাম যে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো গত 1 দশক ধরে বাংলাদেশে আমরা সাকসেসফুলি করতে পারছি। এতে করে কিন্তু আমাদের আর্লি ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের হার অনেক বেশি, স্টেজ 4 এর রোগী অনেক কম। তো আর্লি ব্রেস্ট ক্যান্সারে আমরা এখন ব্রেস্ট ফেলি না। তো না ফেলার জন্য প্রথমে হয় কি, এটাকে আপনার স্টেজিং করতে হয়, এটাকে মানে হরমোন রিসেপ্টর ক্যাটাগরাইজেশন করতে হয়। করার পরে আমরা নিউ অ্যাডজুভেন্ট বলি, মানে অপারেশনের আগে একটু কেমো ইমিউনো এগুলো দেই, দেওয়ার পরে অপারেশন করি, শুধু চাকাটা ফেলে দিই, তারপরে আমরা কিন্তু রেডিওথেরাপি দিই। এবং এটা বাংলাদেশে ইফেক্টিভলি আমরা করতে পারতেছি। কোয়ালিটি ইজ মানে লাইক এনিথিং, বাট আনফর্চুনেটলি কোয়ান্টিটি কম, যেটা আমি একটু আগে বললাম। যে এই ধরনের সেন্টার যেখানে ব্রেস্ট প্রিজার্ভেশন করা যাবে দরকার 150, আছে মাত্র হয়তো অ্যাক্টিভলি যদি 10-12টা, আর খাতা কলমে ধরলে 30টা 40টা এরকম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার মাধ্যমে আসলে আমরা গতানুগতিকভাবে যেই ব্রেস্ট ক্যান্সার বা ক্যান্সার রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, আজকে একটু ভিন্নতা আসলো, অনেক কিছু আসলে আপনার কাছ থেকে জানতে পারলাম। পরবর্তীতে সুযোগ হলে আমরা এই অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো সম্পর্কে আরো অনেক কিছু জানার আমি চেষ্টা শুধু করব। এটুকু লাস্টে বলবো যে এই মুহূর্তে যদি কেউ নিউলি ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসড হয়, প্লিজ আপনি একটু মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে এসে এমডিটির মাধ্যমে চিকিৎসা করুন। জি, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের কি আধুনিক চিকিৎসা রয়েছে বা তার চ্যালেঞ্জগুলো কি রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন, আর আপনারা জানলে আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।